নমস্কার। আমরা এখানে কিন্তু কোনো নির্বাচনের ভবিষ্যদ্বাণী করতে আসিনি। আমাদের আসল উদ্দেশ্য হল ডেটার মধ্যে দিয়ে মানুষের আসল রায়টা বোঝা, কিভাবে ভোটের ফলাফলকে একটা ভালো শাসন ব্যবস্থার নকশায় বদলে ফেলা যায়, সেটাই আমরা দেখব। কারণ সংখ্যা তো শুধু সংখ্যা নয়, তাই না? সংখ্যা আসলে কথা বলে। চলুন আমরা সেই কথাই শোনার চেষ্টা করি। প্রশ্নটা সহজ শোনালেও এর উত্তরটা বেশ জটিল। একটা রাজনৈতিক দুর্গ যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁড়িয়েছিল, সেটা কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে? আর এই ভাঙনের ধরনটা ভবিষ্যতের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে? এই উত্তরগুলো পেতে হলে আমাদের শান্তির বাজারের মাটির কাছাকাছি যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। দেখুন, শান্তির বাজারকে যদি শুধু একটা জেতার সিট হিসেবে দেখেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা গোটা সম্প্রদায় যাদের নিজস্ব একটা জোরদার গলা আছে, আর সেই গলার আওয়াজই ঠিক করে দেয় এখানকার রাজনীতির অভিমুখ কোন দিকে যাবে। ভাবুন একবার, 92.50%। 2023 সালের বিধানসভা ভোটে এতজন মানুষ ভোট দিয়েছিলেন। এটা কিন্তু একটা সাংঘাতিক বড় সংখ্যা। এর মানে হল এখানকার মানুষরা ভীষণভাবে সচেতন, আর তারা তাদের ভোটটা দিতে চান। তাদের আওয়াজটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। তারা যখন ভোট দেন তখন একটা স্পষ্ট বার্তা নিয়েই দেন। শান্তির বাজারের একটা ইতিহাস আছে। বহু বহু দশক ধরে এটা ছিল বামেদের একটা শক্ত ঘাঁটি, একটা দুর্গের মতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই দুর্গের দেয়ালে এখন ফাটল ধরেছে। আমরা ডেটার গভীরে গিয়ে দেখব এই বদলটা কতটা বড়, আর এর পেছনের আসল কারণগুলোই বা কী। তো চলুন সরাসরি 2023-এর ফলাফলের দিকে তাকাই। এই ধাঁধার সমাধান করতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সংখ্যাগুলো আমাদের ঠিক কী বলতে চাইছে? বিজেপি পেয়েছে 40.04% ভোট। এই ভোটের জোরেই তারা এখন এখানকার ক্ষমতায়। কিন্তু প্রশ্ন হল, এই জয়টা কি খুব সহজ ছিল, নাকি এর পেছনে অন্য গল্প আছে? আর এখানেই গল্পের আসল মোড়। টিপরা মোথা, একটা একদম নতুন দল, এসে প্রায় 31% ভোট নিয়ে চলে গেল। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে মানুষের রায়টা একটা দিকে যায়নি, বরং ভাগ হয়ে গেছে। আর যে সিপিআইএম একসময় এখানে রাজত্ব করত, তাদের ভোট এসে দাঁড়াল 25.82%। ছবিটা এখন পরিষ্কার, তাই না? ভোটটা 3 দিকে ভাগাভাগি হয়ে গেছে। এই পুরো ড্যাশবোর্ডটা একবার দেখুন। বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু ব্যবধানটা দেখুন, মাত্র 4094 ভোটের। এটা কিন্তু খুব বেশি নয়। আর এটাই আমাদের বলে দেয় যে ভোটাররা কতটা বিভক্ত। যখন জেতার ব্যবধান এত কম থাকে, তখন বুঝতে হবে যে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা ছোট ছোট সমস্যাও ভীষণ জরুরি। আচ্ছা, এই যে 2023-এ যা ঘটল, এর আসল কারণটা কি? সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ইতিহাসের পাতা উল্টাতে হবে। এই ফাটলটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এই টাইমলাইনটা খুব জরুরি। একটু ভালো করে দেখুন, 2013 পর্যন্ত সিপিআইএম কিন্তু টানা 50%-এর উপর ভোট পেয়েছে, মানে একছত্র আধিপত্য। তারপর 2018-তে এসে একটা বড় ধাক্কা, আর 2023-এ তো একেবারে ধস। এই যে পতনটা, এটা কোনো একজন নেতার ভুল নয়, এটা একটা পুরো সিস্টেমের দুর্বলতার ইঙ্গিত দেয়। ডেটা কিন্তু পরিষ্কার একটা দিকেই ইঙ্গিত করছে, আর সেটা হলো কৌশলের ভুল। টিপরা বা কংগ্রেসের সঙ্গে জোট না করার ফলে বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়ে গেছে। রাজনীতির অঙ্কটা তো খুবই সোজা। বিরোধীরা যদি ভাগ হয়ে যায়, তাহলে সুবিধাটা শাসক দলেরই হয়। দেখুন, গণতন্ত্রে মানুষের মর্যাদাটা সবার আগে। এটা নিয়ে কোনো আপোষ চলে না। আর দায়িত্ব নিয়ে কথা বলা, সেটা নেতা হোক বা সাধারণ মানুষ, দুজনেরই কর্তব্য। জেনে বুঝে সত্যিটা বলা, এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ। চলুন এবার ভোটের অঙ্ক থেকে বেরিয়ে এসে মাটির কাছাকাছি যাই, মানুষের আসল সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। কোন চিন্তা, কোন কষ্টগুলো ভোটারদের ভাবাচ্ছে? কারণ দিনের শেষে মানুষ তো আর শুধু অঙ্ক দেখে ভোট দেয় না, তাই না? ভোটটা তো আসে মন আর মাথা থেকে। শান্তির বাজারের মানুষের জীবনের একটা বড় সমস্যার নাম হল জল। পানীয় জলের অভাব এতটাই যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যখন মানুষ জলের জন্য রাস্তা অবরোধ করে, তখন বুঝতে হবে সমস্যাটা কতটা গভীরে পৌঁছেছে, আর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জলের পরেই যে সমস্যাটা আসছে, সেটা হলো কাজ। যুবকদের হাতে কাজ নেই, কৃষকরা ফসলের ঠিকঠাক দাম পাচ্ছেন না। যখন রোজগার নিয়ে টানাটানি হয়, তখন কিন্তু মানুষের রাজনৈতিক ভাবনাও বদলাতে শুরু করে। এটাই স্বাভাবিক। এই হিট ম্যাপটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জল আর কাজ, এই দুটো সমস্যা একেবারে লাল কালিতে দাগানো, মানে এগুলো জ্বলন্ত সমস্যা।
হ্যাঁ, রাস্তা বা স্বাস্থ্যও জরুরি, কিন্তু আসল যুদ্ধটা হচ্ছে এই লাল জায়গাগুলো নিয়ে। যে দল এইগুলো সমাধান দেবে, মানুষ তার কথাই শুনবে। তো সমস্যাগুলো তো আমরা বুঝলাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানের পথও খুঁজতে হবে। চলুন এখন আমরা একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলি, যা যে কোনো দলের নেতার কাজে লাগতে পারে যদি তিনি সত্যি মানুষের জন্য কাজ করতে চান। প্রশ্নটা কিন্তু এটাই, একজন নেতা কিভাবে এমন জনরায় অর্জন করবেন যা টিকে থাকবে? শুধু একবার ভোটে জেতা নয়, বরং মানুষের মনে লম্বা সময়ের জন্য বিশ্বাস তৈরি করা। সেটা কিভাবে সম্ভব? শান্তির বাজারের জন্য ঠিক কেমন নেতা দরকার? এমন কেউ যিনি স্থানীয়, মানুষের নারী নক্ষত্র চেনেন, নাকি এমন কেউ যার প্রশাসনিক অভিজ্ঞতা আছে, অথবা নতুন ভাবনাচিন্তার কোনো তরুণ? প্রার্থী বাছার সময় এই বিষয়গুলো ভাবতেই হবে। ঠিকঠাক প্রার্থী বেছে নিতে পারা মানেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যাওয়া। একটা সফল নির্বাচনী প্রচার কিন্তু কোনো জাদু দিয়ে হয় না। এর পিছনে একটা সায়েন্স আছে, একটা ইঞ্জিনিয়ারিং আছে। এই যে 90 দিনের প্ল্যানটা দেখছেন, এটা তারই একটা উদাহরণ। প্রার্থী ঠিক করা থেকে শুরু করে মানুষের সমস্যা বোঝা আর তারপর ধাপে ধাপে প্রচার করা, সবটাই একটা গোছানো প্রক্রিয়া। আজকের দিনের রাজনীতিতে ডেটা তো লাগবেই, কিন্তু একটা কথা মাথায় রাখা খুব জরুরি, মানুষের ব্যক্তিগত তথ্যের সম্মান করতে হবে। ভারতের আইনও তাই বলে। আপনি যখন কারো তথ্য নিচ্ছেন, তখন তার অনুমতি নিতে হবে, এবং যে কাজের জন্য নিচ্ছেন শুধু সেই কাজেই ব্যবহার করতে পারবেন। এটাই বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? কিভাবে ডেটা আর মানুষের আসল সমস্যাগুলোকে এক সুতোয় গেঁথে একটা ভালো শাসন ব্যবস্থা তৈরি করা যায়। চলুন শেষবার একবার দেখে নিই। পথটা কিন্তু বেশ পরিষ্কার। ১. জোট তৈরি করুন যাতে ভোট ভাগ না হয়। ২. মানুষের আসল সমস্যা মানে জল আর কাজ, সেদিকে মন দিন। ৩. একেবারে মাটির কাছাকাছি গিয়ে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করুন। আর ৪. এমন কাউকে প্রার্থী করুন যাকে দেখে মানুষ ভরসা পায়, নিজের লোক বলে মনে করে। জনরায় আকাশ থেকে পড়ে না, এটা অর্জন করতে হয় মানুষের সেবা এবং আস্থার মাধ্যমে। যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে নিজের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন ০৮০ ৪ কোটি ২,১৬,০০০ নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।